সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদেই আছো। গত ক্লাসে আমি নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের নগ্নবীজি তো আগে করিয়েছি, আবৃতবীজি উদ্ভিদের মধ্যে পুষ্প সংকেত এবং পুষ্প প্রতীক নিয়ে আলোচনা করেছি। আজকে গোত্রের মধ্যে শেষ ক্লাস, এটা আমার একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি। খেয়াল করো, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের গোত্র পরিচিতি। আমরা আগে জেনে নিই, তোমাদের সিলেবাসে দেওয়া আছে এমনি, একবীজপত্রী উদ্ভিদের হচ্ছে পোয়েসি গোত্র আর দ্বিবীজপত্রী উদ্ভিদের হচ্ছে মালভেসি গোত্র। পোয়েসি এবং মালভেসি, খেয়াল করো, পোয়েসি আরেকটা হচ্ছে মালভেসি। পোয়েসি হচ্ছে একবীজপত্রী আর মালভেসি হচ্ছে দ্বিবীজপত্রী। আমরা যে কোনটা একবীজপত্রী কোনটা দ্বিবীজপত্রী একটু জেনে নিই, কারণ নাহলে আমরা কীভাবে বুঝবো কোনটা একবীজপত্রী কোনটা দ্বিবীজপত্রী। খেয়াল করো, আমরা কিন্তু বাহ্যিক গঠন দেখেই বলতে পারি কোনটা একবীজপত্রী এবং কোনটা দ্বিবীজপত্রী। আভ্যন্তরীণ গঠনের দিকে যাব না, কারণ টিস্যুতন্ত্র যখন পড়বা তখন আভ্যন্তরীণ গঠন সম্পর্কে তোমরা জানতে পারবা, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের আভ্যন্তরীণ গঠন। কাজে আমি বাহ্যিক গঠন দেখে কিভাবে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের চেনা যায় আমি সেগুলো একটু বলি, তোমরা একটু শোনো। যেমন ধরুন একবীজপত্রী হচ্ছে, আমরা ইজিলি কিন্তু বলতে পারি বীজে একটা মাত্র বীজপত্র থাকে। তারপর পাতার দিকে যদি খেয়াল করো, পাতার শিরাবিন্যাস যেগুলো আছে ওগুলো হচ্ছে সমান্তরাল, আর এইখানে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের হচ্ছে জালিকাকার। আমরা কিন্তু পার্থক্য বুঝতে পারতেছি কোনটা একবীজপত্রী কোনটা দ্বিবীজপত্রী। আচ্ছা, এখানে দেখো, পাতার ক্ষেত্রে এটা হচ্ছে একবীজপত্রীর বেলা হচ্ছে সমান্তরাল, আর এখানে হচ্ছে জালিকাকার। মূল যদি দেয়া হয়, মূল দেখেই আমরা বুঝতে পারি, যেমন ধরুন এটার হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের গুচ্ছমূল, আর এটা হচ্ছে প্রধান মূল আর পার্শ্বমূল থাকবে, আর এগুলো হচ্ছে গুচ্ছমূল হিসাবে বলা যায়। যেমন ধরুন তোমরা নারিকেল গাছ, ধান গাছ, বাঁশ, এগুলো হচ্ছে গুচ্ছমূলের ক্ষেত্রে। আর দ্বিবীজপত্রী প্রধান মূলের ক্ষেত্রে দেখো আম গাছ, সেগুন গাছ, কাঁঠাল গাছ, সবগুলো হচ্ছে দ্বিবীজপত্রী। বীজপত্রের বেলায় বললাম, এখানে বীজপত্র একটা থাকে, এখানে হচ্ছে বীজপত্র দুইটা থাকে। কাজেই আমরা এগুলো দেখে কিন্তু বুঝতে পারি। আরও দেখা যায়, উদাহরণস্বরূপ বলা যায়, বীজপত্র সৃষ্টি হয়, এটা বীজপত্রটা থাকে কোথায়? এই বীজপত্র থাকে, একবীজপত্রী উদ্ভিদের বীজপত্র থাকে শীর্ষে থাকে, এবং ভ্রূণমুকুলটা হচ্ছে পার্শ্বীয়। একবীজপত্রী উদ্ভিদে বীজপত্র থাকে শীর্ষে এবং পার্শ্বমুকুলটা এবং ইয়ারটা থাকে, ও যে ভ্রূণমুকুলটা থাকে পার্শ্বীয়, ভ্রূণমুকুল পার্শ্বীয়। আর এখানে হচ্ছে একটু উল্টো, বীজপত্রটা থাকে এখানে পার্শ্বীয় এবং ভ্রূণমুকুলটা থাকে শীর্ষে। তাহলে খেয়াল করো, আমরা এগুলো দেখে বুঝতে পারা, শুধু তাই না, আমরা ফুল দেখে কিন্তু বুঝতে পারি। উদাহরণস্বরূপ বলা যায়, যেমন ধরুন এটার হচ্ছে পুষ্পপত্র থাকে 3 বা 3-এর গুণিতক, যেটাকে আমরা ট্রাইমেরাস বলি। 3 বা 3-এর গুণিতক, অর্থাৎ যদি 3টা থাকতে পারে, 6টা থাকতে পারে, 9টা থাকতে পারে। আর এখানে হচ্ছে 4টা, 5টা বা এর গুণিতক হতে পারে। যেমন ধরুন 5টা যদি হয় 5, তারপর 10, এই ধরনের। আমরা কিন্তু কাণ্ড দেখেও কিন্তু বাহ্যিক গঠন দেখে, কাণ্ড দেখেও আমরা বলতে পারি কোনটা একবীজপত্রী এবং কোনটা দ্বিবীজপত্রী। উদাহরণস্বরূপ বলা যায়, এই একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে সাধারণত নলাকার, ফাফা, তারপর সেকেন্ডারি বৃদ্ধি হয় না, এই ধরনের। আর শাখা প্রশাখা থাকে না। আর এখানে হচ্ছে শাখা প্রশাখা যুক্ত থাকে কাস্টল জাতীয়, আমরা এবং শাখা প্রশাখা যুক্ত আমরা দেখে কিন্তু বুঝতে পারি। আচ্ছা, আমি এখন গোত্র ভিতরে প্রবেশ করি, এক একটা গোত্র নিয়ে আলাপ করি। প্রথমে দেখি একবীজপত্রী, যেটাকে আমরা সিলেবাসে যেটা দেওয়া আছে পোয়েসি গোত্র। পোয়েসি গোত্রের আগের পূর্ব নাম ছিল গ্রামিনী।
পয়েসি গোত্রের পূর্ব নাম ছিল গ্রামিনী। হ্যাঁ, বর্তমানে এটাকে পয়েসি বলা হয়। তা আমরা বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিই। পয়েসি গোত্রের যেটা তোমাদের দেয়া আছে ধান গাছ, আর অনেকগুলো আছে উদ্ভিদের উদাহরণ আছে, তবে ধান সম্পর্কে তোমাদের দেওয়া হচ্ছে। আজকে আমরা পয়েসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য নিয়ে আলাপ করি। শনাক্তকারী বৈশিষ্ট্য। শনাক্তকারী বৈশিষ্ট্যের ক্ষেত্রে খেয়াল করো, যেমন ধরুন কাণ্ড হচ্ছে সাধারণত নলাকার, কাণ্ড নলের মতো নলাকার, এবং মধ্যপর্ব হচ্ছে ফাফা, মাঝখানেটা হচ্ছে ফাফা থাকে। এছাড়া পত্রমূল কাণ্ডব্যস্তক। আমি চিত্র এঁকে দেখাই, খেয়াল করো। যেমন ধরুন কাণ্ড আঁকলাম, দেখো এটা হচ্ছে পাতা। পাতার তিনটা অংশ থাকে, একটা হচ্ছে পত্রফলক, পত্রমূল, আর একটা হচ্ছে কি পত্রবৃন্ত থাকে। এটা হচ্ছে পত্রবৃন্ত। এটা এখানে মূল যেটা গোড়ার দিকে থাকে ওটাকে হচ্ছে পত্রমূল, আর এটা হচ্ছে পত্রফলক। আর গোড়ার দিকে যেটা থাকে এটাকে আসলে সিড বলা হয়। এই পত্রফলক এবং এই যে কাণ্ডকে যেটা গোড়ার দিকে অবস্থান করে এটাকে বলা হয় সিড বলা হয়, এবং এটাকে সিড এবং এর সংযোগ স্থলকে বলা হয় লিগিউল বলা হয়। খেয়াল করো, আমি বলেছিলাম পাতার তিনটা অংশ, একটা হচ্ছে লম্বা পত্রফলক থাকে, আর একটা হচ্ছে লিগুল থাকে, আর এটা হচ্ছে পত্রবৃন্ত। খেয়াল করো, এই পত্রবৃন্ত হচ্ছে কাণ্ডবেষ্টক, অর্থাৎ কাণ্ডকে বেষ্টন করে থাকে বিদায় এটা কাণ্ডবেষ্টক বলা হচ্ছে। যেমন ধরুন আখের ক্ষেত্রে দেখবা পাতাগুলো কাণ্ডকে বেষ্টন করে থাকে। আর এখানে লিগুলটা হচ্ছে পত্রফলক এবং পাতা এবং এই যে ইয়ার মধ্যে এই সিটের মধ্যে সংযোগ স্থলকে বলা হচ্ছে লিগুল বলা হয়। লিগুল। খেয়াল করো, অর্থাৎ এই যে লিপ সিটের যে মাথা আছে, এখানে লিপের যে সিটটা আছে মাথা, এবং এই পত্রফলকের সংযোগ স্থলকে বলা হচ্ছে লিগুল বলা হয়। তাহলে খেয়াল করো, আমি প্রথমে বললাম কাণ্ড হচ্ছে নলাকার, মধ্যপর্ব ফাফা, হ্যাঁ, তারপর হচ্ছে পত্রমূলটা হচ্ছে কাণ্ডকে বেষ্টন করে থাকে, কাণ্ডবেষ্টক, এবং পাতা হচ্ছে লিগুল বিশিষ্ট। এছাড়া পুষ্পবিন্যাস হচ্ছে স্পাইকলেট। পুষ্পবিন্যাস হচ্ছে স্পাইকলেটটা একটু দেখো, পুষ্পবিন্যাসটা স্পাইকলেট কিভাবে হয়। গতবারে আমি ওই পুষ্প প্রতীক অঙ্কন করি নাই ধানেরটা, আমি ওইটা দেখাচ্ছি। এইখানে দেখো স্পাইকলেট এটা আসলে হচ্ছে অনিয়ত পুষ্পবিন্যাস। এটা হচ্ছে মঞ্জুরিদ্বন্দ্ব সংক্ষিপ্ত থাকে এবং বিশেষ ধরনের পুষ্পবিন্যাস, ওটাকে বলা হচ্ছে আসলে স্পাইকলেট। এখানে আসলে প্রথমে দুটা শূন্য গ্লুম থাকে, গ্লুম নাম্বার 1, গ্লুম নাম্বার 2, শূন্য গ্লুম থাকে। এরপরে থাকে লেমা এবং পেলিয়া, লেমা তারপর হচ্ছে পেলিয়া, লেমাকে বলা হচ্ছে এখানে লেমাকে মঞ্জুরিপত্রের সাথে তুলনা করা হয়, মঞ্জুরিপত্র বা ব্র্যাক্ট বলা হয়, আর এটা হচ্ছে উপমঞ্জুরিপত্র বা ব্র্যাক্টিওল।
আমরা যে মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র বলি এগুলোকে বলা হয়। এরপরে আছে দেখো, খেয়াল করো এইখানে দুটা আছে লোডিকিউল। লোডিকিউল আসলে হচ্ছে, এটা হচ্ছে লোডিকিউল, দেখা যাচ্ছে না, আমি একটু লিখে দিচ্ছি। এটা হচ্ছে পেলিয়া আর এটা হচ্ছে লোডিকিউল। লোডিকিউল, এই লোডিকিউলটা হচ্ছে আসলে বলা হচ্ছে পুষ্পপুত। পুষ্পপুত স্বল্পপত্র রূপান্তরিত হয়ে লোডিকলে রূপান্তরিত হয়। যে পুষ্পপুত যেগুলো আছে এগুলো স্বল্পপত্রের ন্যায় রূপান্তরিত হয়ে লোডিকিউলে রূপান্তরিত হয়। খেয়াল করো, তারপর হচ্ছে লোডিকিউল। লোডিকিউলের পরেই থাকবে তোমার এখানে পরাগধানী থাকে, এগুলো একটু পরে বলছি। খেয়াল করো এখানে এটাই হচ্ছে আসলে স্পাইকলেট। শূন্যগ্লুম থাকে, এরপর ল্যামা থাকবে, পেলিয়া থাকবে, লোডিকিউল থাকবে। আমি আর একটু বলি, ল্যামাকে মঞ্জুরি দ্বন্দ্বের সাথে মঞ্জুরিপত্রের সাথে তুলনা করা হয়, আর পেলিয়াকে উপমঞ্জুরির সাথে তুলনা করা হয়। আর লোডিকিউলটা হচ্ছে যে পুষ্পপুতের যে ক্ষুদ্র পুষ্পের ন্যায় যে ক্ষুদ্র যে পুষ্প আছে, যে পুষ্পপুতের ওইগুলোই স্বল্পপত্রে রূপান্তরিত হয়ে লোডিকিউলে রূপান্তরিত আসলে হয়। এটাই হচ্ছে স্পাইকলেট। তাহলে খেয়াল করো, স্পাইকলেট পেলাম। পরাগধানী হচ্ছে সর্বমুখ। পরাগধানী হচ্ছে সর্বমুখ। এদিকে থাকতে পারে, এদিকে থাকতে পারে। এই পরাগধানী হচ্ছে সর্বমুখ। পরাগধানী সর্বমুখ। গর্ভমুণ্ড হচ্ছে পালকের ন্যায়। খেয়াল করো, গর্ভমুণ্ড হচ্ছে পালকের ন্যায়। গর্ভমুণ্ড হচ্ছে পালকের ন্যায়। এইখানে দেখো এগুলো হচ্ছে পালকের ন্যায়। এই যে গর্ভমুণ্ড, এইটা হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং গর্ভমুণ্ড আছে। মুণ্ড মানে মাথার উপরে যেটা থাকে এগুলো হচ্ছে গর্ভমুণ্ড। মুণ্ড হচ্ছে এগুলো পালকের ন্যায়। আচ্ছা, এরপরে দেখো গর্ভাশয়টা এক প্রকোষ্ঠ বিশিষ্ট। অমরা বিন্যাস হচ্ছে মূলীয়। মূলীয় অমরা বিন্যাস মানে হচ্ছে এই প্রকোষ্ঠ একটা থাকে, গর্ভপত্র একটা থাকবে, এবং যে অমরাটা থাকে ওই অমরাটা গোড়ার দিকেই অবস্থান করে, ওটাকে বলা হচ্ছে মূলীয়। ওটাকে বলা হচ্ছে মূলীয়। আরেকবার বলি, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং অর্থাৎ বীজপত্র একটা থাকে, এবং এইখানে অমরাটা থাকবে গোড়ার দিকে, ওটাকে বলা হচ্ছে মূলীয় অমরা বিন্যাস। এরপর হচ্ছে ক্যারিওপসিস। ফল হচ্ছে ক্যারিওপসিস। ক্যারিওপসিসের শব্দটা আমি একটু বুঝিয়ে দিই। ক্যারিওপসিস, ক্যারিওপসিস, ক্যারিওপসিস হচ্ছে একটা মাত্র বীজপত্র থাকবে, এবং এই বীজত্বক এবং ফল ত্বকের এটা পৃথক করা যাবে না, এটা একসাথে থাকে। যেমন ধরো ধানের বেলায় ধান বীজ বলো ত্বক বলো, ওইটাই কিন্তু আসলে ওটাকে পৃথক করা যায় না। এইখানে বীজ এবং বীজত্বক এবং ফলত্বক পৃথক করা যায় না, এবং এক প্রকোষ্ঠ বিশিষ্ট বীজপত্র একটা থাকে, ওটাকে বলা হচ্ছে ফলটা ক্যারিওপসিস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আরেকবার বলছি, শনাক্তকারী বৈশিষ্ট্য: কাণ্ড সাধারণত নলাকার, মধ্যপর্ব ফাফা, তারপর হচ্ছে পত্রমূলটা হচ্ছে কাণ্ডবেষ্টক, পাতা হচ্ছে লিগুল বিশিষ্ট, তারপর তারপর পুষ্পবিন্যাস হচ্ছে স্পাইকলেট। পরাগধানী হচ্ছে সর্বমুখ। গর্ভমুণ্ড হচ্ছে পালকের ন্যায়। ফল হচ্ছে ক্যারিওপসিস। অমরাবিন্যাস হচ্ছে মূলীয়। তারপর হচ্ছে গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এগুলো হচ্ছে শনাক্তকারী বৈশিষ্ট্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পুষ্প সংকেত একটু লিখে দেখাই, তাহলে বুঝতে পারবা। যেমন ধর পুষ্প সংকেতের বেলায় আমরা লিখি ম প।
অর্থাৎ মঞ্জুরিপত্র উপস্থিত। উমপ, উমপ অর্থাৎ উপমঞ্জুরিপত্র উপস্থিত আছে এখানে। তারপর হচ্ছে উপমঞ্জুরি, তারপর এটাই চিন্তা করতে হবে, এটা হচ্ছে এক প্রতিসম, এটা হচ্ছে এক প্রতিসম। এক প্রতিসম মানে একই তলে ভাগ করলে দুটা সমান ভাগে বিভক্ত করা যায়, ওটা এক প্রতিসম। এবং ফুলটা হচ্ছে উভলিঙ্গ ফুল, ফুলটা হচ্ছে উভলিঙ্গ। তারপর হচ্ছে ফুলটা হচ্ছে উভলিঙ্গ। এরপর খেয়াল করো এখানে পুষ্পপুত, পুষ্পপুত হচ্ছে দুইটা, যেটা লডিগুলে রূপান্তরিত হচ্ছে। পুংকেশর হচ্ছে, খেয়াল করো, পুংকেশর হচ্ছে 3 যোগ 3, 6টা। পুংকেশর 6টা, 2 আবর্তে সজ্জিত, এটাকে বলা হচ্ছে পুংকেশর, 2 আবর্তে সজ্জিত। গর্ভাশয় আমরা জানি অধিগর্ভ, এবং গর্ভপত্র হচ্ছে 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। খেয়াল করো মঞ্জুরিপত্র, উপমঞ্জুরিপত্র, তারপর হচ্ছে এক প্রতিসম, উভলিঙ্গ, পুষ্পপুত 2টা, যেটা লডিগুলো রূপান্তরিত হচ্ছে। তারপর পুংকেশর হচ্ছে 6টা, এখানে 2 আবর্তে সজ্জিত। আমরা যদি পুষ্প প্রতীক অঙ্কন করি তাহলে আমরা কিভাবে পাবো একটু খেয়াল করো, একটু দেখো তাহলে। একটা হচ্ছে, এটা হচ্ছে লেমা, আমি লেমাকে বললাম মঞ্জুরিপত্রের সাথে তুলনা করা হচ্ছে। আর এটা হচ্ছে পেলিয়া, এটা সবসময় বিপরীতমুখী থাকে। পেলিয়াকে বলা হচ্ছে উপমঞ্জুরিপত্রের সাথে তুলনা করা হয়। লেমা পেলিয়া। এরপর হচ্ছে লডিকিউল, যেটাকে পুষ্পপুতের সাথে তুলনা করা হচ্ছে, তুলনা রূপান্তরিত হচ্ছে, এটা হচ্ছে লডিকিউল। এরপর হচ্ছে মনে করো গর্ভাশয়টা আমি দিলাম 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। তারপর হচ্ছে পুংকেশর আমি এখানে দেখিয়েছি 6টা, তাহলে খেয়াল করো পুংকেশর 6টা, এবং এইখানে দেখালাম আমি 2 আবর্তে সজ্জিত, 2 আবর্তে সজ্জিত। এগুলো হচ্ছে পুংকেশর 3 যোগ 3। আমি সেই কারণে বললাম একবীজপত্রী উদ্ভিদের হয় 3 বা 3-এর গুণিতক, যেটাকে ট্রাইমেরাস বলা হয়। 3, এই যে 3 হয় 3টা থাকবে, না হয় 6টা থাকবে, এটাকে বলা হচ্ছে ট্রাইমেরাস। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। আমি এবার একটু খেয়াল করো, আমি পয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে একটু যাচ্ছি। পয়েসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব, যেমন ধরুন উদাহরণস্বরূপ আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন বাঁশ, হ্যাঁ, ব্যাম্বুসা ব্যাম্বোস, যেটাকে বলা হয় ব্যাম্বোসা ব্যাম্বোস। বাঁশ কী কাজে লাগে? বাঁশ আসবাবপত্র, ঘর সাজাতে, কাগজ তৈরিতে, সব জায়গায় কাজে লাগে। এই যে বাঁশকে বলা হচ্ছে আসলে কিন্তু ঘাস জাতীয় উদ্ভিদ বলা হয়। পৃথিবীর সবচেয়ে বড় ঘাস জাতীয় উদ্ভিদ হচ্ছে এই বাঁশ। এরপর হচ্ছে ধানের ক্ষেত্রে খেয়াল করো, ধান থেকে আমরা আমাদের যে প্রধান খাদ্য যে ভাত খাই আমরা, এগুলো ধান থেকে চাল হয়, তারপর ভাত। এই যে আমরা চিড়া, খই, মুড়ি সব কিছু পাচ্ছি ধান বা চাল থেকে। এইগুলোর সাহায্যে আমরা পিঠা, পায়েস অনেক কিছু তৈরি করা হয়। এরপরে দেখো আখের ক্ষেত্রে দেখো, ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে ওরাইজা স্যাটাইভা, আর স্যাকারাম, আখের বৈজ্ঞানিক নাম হচ্ছে স্যাকারাম অপিসিনেরাম। আখের ক্ষেত্রে খেয়াল করো, আখ থেকে কী না আমরা পাচ্ছি? আখ থেকে আমরা গুড়, চিনি পাচ্ছি। এছাড়া ফার্মেন্টেশন প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরি হচ্ছে, ভিনেগার তৈরি হচ্ছে। আখের ছোবড়া থেকে পাটেক্স তৈরি হচ্ছে, তারপর জ্বালানির কাজে ব্যবহৃত হয়। এরপর খেয়াল করো গম থেকে আমরা যে আটা, ময়দা এগুলো পাই, এগুলো কিন্তু এই যে আটা, ময়দা, এগুলো গমের আটা, ময়দা এগুলো পাওয়ার জন্য কিন্তু গমের চাষ করা হয়, এবং এগুলো দিয়ে রুটি, পাউরুটি, পরোটা, বিস্কিট সব কিছু তৈরি হচ্ছে। এরপর জবের ক্ষেত্রে খেয়াল করো, যে জব, তারপর হচ্ছে ভুট্টার ক্ষেত্রে আমরা
ওই যে ভুট্টার পেটে ভুট্টার ক্ষেত্রে পপকর্ন পাচ্ছি, হ্যাঁ, ভুট্টা জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে হাঁস মুরগির খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ধানের ক্ষেত্রে ভোজ্য তেল হিসেবে ব্যবহৃত হয়, ধানের তারপর খড়গুলো গোখাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া লেমন ঘাসের কথা বলি, লেমন ঘাসের হচ্ছে যেমন ধরুন সুগন্ধি এবং প্রসাধনী শিল্পে ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন চাইনিজ শিল্পে ব্যবহৃত হচ্ছে। নল খাগড়ার কথা বলি, কাগজের মন্দ তৈরিতে ব্যবহৃত হচ্ছে। এছাড়া ঝাড়ু ঘাসের কথা বলি, যেগুলো ঝাড়ু কাজে ব্যবহৃত হচ্ছে। এছাড়া দুর্বা ঘাস, সাইনোডন ড্যাকটাইলিয়ন যেটাকে বলা হয়, দুর্বা ঘাস রক্তপাত বন্ধে ব্যবহৃত হয় এবং ক্ষত নিরাময় ভেষজ হিসাবে এটা ব্যবহৃত হচ্ছে। তাহলে আমরা পয়েসি গোত্রের অনেকগুলো উদ্ভিদ আছে এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব কিন্তু অনেক। এই অর্থনৈতিক গুরুত্ব যদি চলে আসে, আমরা নাম, বৈজ্ঞানিক নাম এবং কোনটা কি কাজে লাগে ওইগুলোর গুরুত্ব সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি এবার চলে যাচ্ছি দ্বিবীজপত্রী উদ্ভিদের বেলায়। দ্বিবীজপত্রী উদ্ভিদের বেলায় খেয়াল করো, দ্বিবীজপত্রী উদ্ভিদ আমি পার্থক্যটা বুঝিয়ে দিয়েছি, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী কীভাবে চিনবা আজকে আমি করাচ্ছি। মালবেসি গোত্র, দ্বিবীজপত্রী উদ্ভিদের মালবেসি গোত্রটা পড়াচ্ছি। মালবেসি এখানে তোমাদের দেওয়া হচ্ছে জবা। খেয়াল করো, তোমরা নিশ্চয় জবা ফুল দেখেছ। আমি জবা ফুল দেখেই কিন্তু আমরা বুঝতে পারি কোনটা কি। একটু খেয়াল করো, আমি বৈশিষ্ট্যগুলো বুঝিয়ে দিচ্ছি আর অর্থনৈতিক গুরুত্ব তোমরা ইজিলি পারবা। আমি খেয়াল করো, আমি প্রথমে একটা গর্ভাশয় আঁকি, তাহলে বুঝতে পারবা। এইখান থেকে সবগুলো আমি করাবো। এইখানে দেখো, আমি দ্রুত একটু আঁকছি। এই যেগুলো আঁকছি এগুলো হচ্ছে পুংকেশর। খেয়াল করো, আমি যে চিত্রটা আঁকলাম এটা আসলে জবা ফুলের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র। চিহ্নিত করি নাই, চিত্রটাই আঁকলাম। খেয়াল করো, এখানে ফুল আমি বৈশিষ্ট্যগুলো, শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি, ছবি এঁকে এঁকে বলে দিচ্ছি। ফুলটা হচ্ছে, পুষ্পটা হচ্ছে একক অর্থাৎ দেখবে যে সিঙ্গেল সিঙ্গেল করে ধরে, ঝোপাকারে একগুচ্ছাকারে ধরে না, পুষ্প একক। পাতায়, কচি পাতায় বা পাপড়িতে মিউসিলেট যুক্ত পিচ্ছিল পদার্থ বিদ্যমান। খেয়াল করো, কচি পাতায় বা পাপড়িতে মিউসিলেট যুক্ত অর্থাৎ পাপড়ি এবং এগুলো হচ্ছে পাপড়ি। এই পাপড়ি এবং পাতা যদি আমি একটু কষলাই তাহলে দেখবা যে এখানে আঠালো পদার্থ বের হয়, ওগুলো হচ্ছে মিউসিলেট যুক্ত আঠালো পদার্থ বিদ্যমান। এরপরে দেখো, হ্যাঁ, পুষ্পটা হচ্ছে একক। পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। পাতার ক্ষেত্রে খেয়াল করো, পাতায় যদি আমি একটা পাতা আঁকি, এখানে মুক্ত পার্শ্বীয় উপপত্র, পাতা সদৃশ যেগুলো থাকে ওগুলোকে বলা হচ্ছে উপপত্র। মুক্ত পার্শ্বীয় কী জন্য বলা হচ্ছে, এখানে আলাদাভাবে থাকে বিদায়, অনেক সময় বৃন্তলগ্ন এইভাবে অনেক সময় থাকতে পারে, এটাকে বলা হচ্ছে মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান। তাহলে খেয়াল করো, পাতায় মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান, ফুলটা হচ্ছে, পুষ্পটা হচ্ছে একক এবং উপবৃতি যুক্ত থাকে। তারপর হচ্ছে পুংকেশর কিন্তু অসংখ্য থাকে, এটা হচ্ছে পুংকেশর। স্ট্রাবুকের তিনটা অংশ থাকে, গর্ভাশয়, গর্ভদণ্ড আর এটা হচ্ছে গর্ভমুণ্ড। এই গর্ভদণ্ডকে ঘিরে পুংকেশরীয় নালিকাটা বিদ্যমান। এই পুংকেশরীয় নালিকা, খেয়াল করো, এটা হচ্ছে পুংকেশরীয় নালিকা। গর্ভদণ্ডকে ঘিরে পুংকেশরীয় নালিকা বিদ্যমান থাকে। এই পুংকেশর হচ্ছে অসংখ্য একগুচ্ছ। এই পুংকেশরগুলো হচ্ছে অসংখ্য একগুচ্ছ। এইখানে এই পুংকেশরের মাথায় যেগুলো পুংকেশর হচ্ছে, খেয়াল করো, এখানে হচ্ছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড। এই পুংকেশর আমি বড় করে আঁকছি, দেখো,
পুংকেশরের মধ্যে এটা হচ্ছে পুংদণ্ড, এইটা হচ্ছে পুং পরাগদানি, এটাকে বলা হচ্ছে পরাগদানি। পরাগদানি এবং পুংদণ্ড, এই পরাগদানি হচ্ছে এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার। বৃক্কাকার মানে কিডনির মতো। পরাগদানি এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার। পুষ্প বিন্যাস হচ্ছে টুইস্টেড। পাপড়ির বিন্যাস হচ্ছে টুইস্টেড মানে হচ্ছে পাকানো। একটা পাপড়ির এক প্রান্ত ভিতরে আরেকটা বাইরে থাকবে, ভিতরে বাইরে থাকবে, এটাকে বলা হচ্ছে টুইস্টেড। এবং খেয়াল করো, এই অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয় অমরা বিন্যাস। অক্ষীয় অমরা বিন্যাসটা কি বললাম? 2 বা ততোধিক গর্ভপত্র একত্রিত হয়ে যখনই কেন্দ্র থেকে অমরার সৃষ্টি হয় ওটাকে বলা হচ্ছে অক্ষীয় অমরা বিন্যাস। এগুলো হচ্ছে ডিম্বক। ডিম্বক কোত্থেকে উৎপন্ন হচ্ছে? এইখান থেকে। যেখান থেকে উৎপন্ন হয় ওটাকে বলা হয় অমরা বা প্লাসেন্টা। অমরা বা প্লাসেন্টা। অর্থাৎ এখানে বলছে অক্ষীয় অমরা বিন্যাসটা কি? 2 বা ততোধিক গর্ভপত্র, এক একটা প্রকোষ্ঠে এক একটা গর্ভপত্র বলে, একত্রিত হয়ে যদি কেন্দ্র থেকে অমরার সৃষ্টি হয় ওটাকে বলা হচ্ছে অক্ষীয় অমরা বিন্যাস। পরাগরেণু, পরাগধানীতে থাকে কিন্তু পরাগরেণু। পরাগধানীতে পরাগরেণু থাকে। পরাগরেণু হচ্ছে বৃহৎ এবং কণ্টকিত, অর্থাৎ কাঁটা যুক্ত। বৃহৎ এবং কণ্টযুক্ত। খেয়াল করো, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। কচি পাতা বা পাপড়িতে মিউসিলেযুক্ত পিচ্ছিল পদার্থ বিদ্যমান। পুষ্পটা হচ্ছে একক এবং উপবৃত্তিযুক্ত। গর্ভদ্বন্দ্বকে ঘিরে পুংকেশরীয় নালিকা বিদ্যমান। পুংকেশর অসংখ্য একগুচ্ছ। পরাগদানি এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার। পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। অমরা বিন্যাস হচ্ছে অক্ষীয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ শনাক্তকারী বৈশিষ্ট্য। আমি এবার অর্থনৈতিক গুরুত্বের দিকে যাচ্ছি। খেয়াল করো, অর্থনৈতিক গুরুত্বের দিকে যাচ্ছি। অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে আসলে কি আমাদের উদ্ভিদ যেগুলো আছে, উদ্ভিদ দেখেই আমরা বুঝতে পারি। যেমন ধরুন জবা ফুলের অর্থনৈতিক গুরুত্ব আসলে কি? জবা ফুলের অর্থনৈতিক, যেমন ধরুন জবা ফুলের রস যদি আমরা মাথায় লাগাই, মাথা ঠান্ডা থাকে, চুল পড়া বন্ধ করে, চুল ঘন সুন্দর দেখায়, লম্বা হয়। এগুলো হচ্ছে যেমন জবা ফুলের অর্থনৈতিক গুরুত্ব। যেমন জবা কুসুম তেলের কথা আমরা শুনেছি। এছাড়াও জবা ফুলের যদি আমরা কলি সকালে কিছুদিন যদি খাই দুর্বলতা কেটে যায়। এবং জবা ফুলের রসটা বলা হচ্ছে রক্ত আমাশয় ও অর্শরোগের জন্য একটা ভালো ওষুধ। আমাশয় এবং রক্ত আমাশয় এবং অর্শরোগের জন্য একটা ভালো ওষুধ। এছাড়া ঢ্যাঁড়সের কথা বলি, অ্যাবিলমস্কাস স্কুলেন্টাস ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়স প্রতিদিন যদি আমরা যদি খাই তাহলে আমাদের দুর্বলতা কেটে যাবে। যাদের বহুমূত্রের সমস্যা আছে ওদের এই সমস্যাও সমাধান হবে। তারপর এইখান থেকে ঢ্যাঁড়স থেকে ভালো আয়রন পাওয়া যায় এবং আঁশ পাওয়া যায়। এছাড়া কার্পাস তুলার কথা বলি, যে তোমরা তুলার কথা শুনেছ। তুলা থেকে কি হয়? সুতা হয়। এই সুতা থেকে কি হয়? কাপড়, বালিশ হয়। আবার তুলা থেকে বালিশ তাহলে তোষক এগুলো হয়। এই সুতা থেকে আমরা কাপড় টাপড় অনেক কিছু পাচ্ছি। এরপর দেখো কার্পাস তুলা থেকেও আমরা সুতা পাই, ল্যাপ তোষক এগুলো পাচ্ছি। এছাড়া কেনাপ মেস্তাপাতের কথা বলি, এগুলো চট, তারপর হচ্ছে দড়ি, ব্যাগ এগুলো তৈরি হয়। এছাড়া মেস্তাপাত আছে, এটাও চট, দড়ি এগুলো তৈরি হয়। স্থলপদ্ম আছে, স্থলপদ ফুলের সৌন্দর্য বৃদ্ধি করে, স্বাভাবিকভাবে সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে দ্বিবীজপত্রী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব আছে। তবে দেখা যাচ্ছে এখানে যদি তুলনা করতে বলা হয় একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কার অর্থনৈতিক গুরুত্ব বেশি, স্বাভাবিকভাবে আমরা পাচ্ছি কোনটা? একবীজপত্রী। কারণ একবীজপত্রী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব কিন্তু অনেক, এবং এখানে অনেকগুলো উদ্ভিদও আছে এবং এগুলো ছাড়া কিন্তু আসলে হয় না। এটাও গুরুত্ব আছে কিন্তু তুলনামূলকভাবে এটার গুরুত্ব বেশি। আমি আরেকবার বলছি, দ্বিবীজপত্রীতে জবা ফুলের এগুলো সায়েন্টিফিক নামটা লিখবা, অর্থনৈতিক গুরুত্বগুলো সুন্দর করে বুঝিয়ে দিবা। জবা, তারপর হচ্ছে ঢ্যাঁড়সের কথা বলি, যে বহুমূত্র রোগ, তারপর বহুমূত্র রোগের বেলায় এবং দুর্বলতা কেটে যায় এগুলো কথা বলবা। হ্যাঁ,
তারপর হচ্ছে আয়রন পাওয়া যায়, তারপর হচ্ছে যেমন ধরো জবা ফুলের জবা কুসুম তেলের কথা বলবা, রক্ত আমাশয় অর্শরোগের জন্য ভালো ওষুধ এগুলো বলবা। তারপর হচ্ছে তুলার কথা, তুলা থেকে কি হয়, কার্পাস তুল, তারপর হচ্ছে ক্যারাম মেস্তাপাত, পাত থেকে আমরা কি কি পেতে পারি, তারপর হচ্ছে কার্পাস তুলা, কেনা মেস্তাপাত, এগুলো তো মেস্তাপাত, এগুলোর কথা বললাম। এছাড়া স্থলপদ্মের কথা বললাম, সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ, কোনো ভুল হওয়ার কথা না, তোমরা ভালোভাবে দেখে নেবে। পরবর্তী ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।